ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন ভাবে করছো তোমাদের এক্সামের প্রিপারেশন? তোমরা হয়তো ভাবছো যে আমি আজ হঠাৎ আবার 2024-এর কোশ্চেন পেপার কেন খুলে বসলাম। তার কারণ হলো গিয়ে 2025-এর পরীক্ষা দিতে হলে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপার তো দেখতেই হবে, তা না হলে বেশ কিছু কমন কোশ্চেন মিস হয়ে যাবে। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রিভিয়াস ইয়ার্স এর সমস্ত কোশ্চেন পেপার ওয়েবসাইট থেকে ডাউনলোড করো এবং প্রত্যেকটা কোশ্চেন পেপার তোমরা পুরোপুরি সলভ করো। এবার মনে হচ্ছে যে আমি তাহলে পোস্ট বেসিক এক্সাম দেবো, তাহলে আমার এমএসসি কোশ্চেন পেপার করার দরকার নেই, শুধুমাত্র পোস্ট বেসিকের কোশ্চেন পেপারটাই কমপ্লিট করব। এরকমটা কিন্তু একদমই নয়। প্রত্যেকটা কোশ্চেন পেপার অর্থাৎ পোস্ট বেসিক এবং এমএসসি প্রত্যেকটা কোশ্চেন পেপার তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এমএসসি যে স্পেশাল সাবজেক্টস গুলো রয়েছে সেই সাবজেক্টস গুলো বাদ দিয়ে দিলে বাকি পোস্ট বেসিক এবং এমএসসি সিলেবাস সম্পূর্ণ একই রকম। পোস্ট বেসিকের কোশ্চেন একটুখানি সহজ হয় আর এমএসসি কোশ্চেন একটুখানি ডেপথে হয়। তো সেই ডিফারেন্সিয়েশনের জন্য তোমরা বেসিক নলেজটুকুকে নাও এবং প্রত্যেকটা কোশ্চেন পেপার অর্থাৎ এইট অফ কোশ্চেন রয়েছে, যেখানে 800টা কোশ্চেন রয়েছে। তো এই 800টা কোশ্চেন তোমাদেরকে সলভ করে নিতে হবে। তো আমি আজ শুরু করছি জেইই পিবিএন 2024 দিয়ে। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ডিউরিং নর্মাল ব্রিদিং দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট মুভস ইনটু দ্য লাংস অ্যান্ড কামস আউট ইজ কল্ড। অর্থাৎ নর্মাল ব্রিদিং এর সময় যে অ্যামাউন্ট অফ এয়ার লাংস এর মধ্যে যাচ্ছে এবং বেরিয়ে আসছে তাকে কি বলা হয়? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা টাইডাল ভলিউম বলি। বাকি রয়েছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে যেই অ্যামাউন্ট অফ এয়ার আমরা নর্মাল ব্রিদিং এর পরেও এক্সট্রা করে নিতে পারি সেই অ্যামাউন্টটাকে টোটালকে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলা হচ্ছে। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কাকে বলা হয়? এক্সপিরেশনের পরে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ারটাকে আমরা ফোর্সফুলি ব্রিদ আউট করতে পারি সেটাকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলা হয়। আর রেসিডুয়াল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের পরেও যে অ্যামাউন্ট অফ এয়ার আমাদের লাংসের মধ্যে রয়ে যায় সেই লিটল অ্যামাউন্টস অফ এয়ারকে আমরা রেসিডুয়াল ভলিউম বলি। এই রেসিডুয়াল ভলিউমের জন্যই আমাদের লাংস কখনো চুপসে যায় না, কোলাপস করে যায় না। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। নর্মাল ব্রিদিং এ যেইটুকু এয়ার আমাদের লাংসে যাচ্ছে এবং বেরিয়ে আসছে তাকে আমরা টাইডাল ভলিউম বলি। নেক্সট কোশ্চেন, দ্য এন্ড প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশনের এন্ড প্রসেসে কি তৈরি হয়? ফাইব্রিন, থ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, প্রথম্বিন। ব্লাড কোয়াগুলেশনের প্রসেস যদি দেখো, এখানে দু রকমের হিমোস্ট্যাসিস হয়। ব্লাড কোয়াগুলেশনকে আমরা হিমোস্ট্যাসিস বলি, অর্থাৎ রক্তটা বন্ধ হওয়া। প্রাইমারি হিমোস্ট্যাসিস থাকে যেখানে ভেসোকনস্ট্রিকশন হয় এবং প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়। আর সেকেন্ডারি হিমোস্ট্যাসিসের মধ্যে ফাইব্রিন ক্লট ফর্মেশন হয়। এই দুটো ওয়ে রয়েছে। তো প্রথমে কি হয়, ভেসোকনস্ট্রিকশন হয়ে কোথাও যখন একটা কাট হয়ে গেল তখন সেই জায়গাতে যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে সেগুলো কনস্ট্রিকশন হচ্ছে। ভেসোকনস্ট্রিকশন হয়ে যাওয়ার পরে সেখানটায় প্লেটলেট গুলো আসে এবং সেইগুলো একে অন্যের সাথে জড়ো লাগে, যেটাকে আমরা বলি প্লেটলেট অ্যাগ্রেগেশন। এরপরে কি হচ্ছে, দুটো পাথওয়ে রয়েছে। সেই দুটো পাথওয়ের মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরস রয়েছে, সেই ক্লটিং ফ্যাক্টরস গুলো রিলিজ হয়, একে অন্যের সাথে জড়ো হয় এবং হয়ে আলটিমেটলি কি তৈরি করে? ফিব্রিন তৈরি করে। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে ফাইব্রিন। যেই ফাইব্রিন মেশ আকারে টোটাল ব্লাড কোয়াগুলেশন হচ্ছে। তাহলে এন্ড প্রোডাক্ট অফ প্রসেস হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। এবং কখনো কোশ্চেন আসে যে প্রথম কি হয়? প্রথমে হয় কি? ভেসো কনস্ট্রিকশন। ভেসো কনস্ট্রিকশন, এটা মনে রেখো, এটাও কোশ্চেনে তোমরা পাবে। ভেসো কনস্ট্রিকশন ফার্স্ট স্টেপ, অর্থাৎ কোথাও কাট ইনজুরি হলে প্রথমে ভেসো কনস্ট্রিকশন হয় এবং লাস্ট প্রোডাক্ট হলো ফাইব্রিন। নেক্সট কোশ্চেন রয়েছে, রেনিন ইজ আ হরমোন সিক্রেটেড বাই। রেনিন হরমোন সিক্রেট করে কিডনি। ওয়ান লাইনার কোশ্চেন। অল অফ দ্য ফলোইং হরমোনস আর সিক্রেটেড বাই অ্যান্টিরিয়র পিটুইটারি এক্সেপ্ট। এখানে একটা এক্সেপ্ট রয়েছে। কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে। এইরকম ছোট করে এক্সেপ্ট লেখা থাকে, কোথাও নট লেখা থাকে, যেটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে টেনশনের মধ্যে কোশ্চেন পড়তে গিয়ে ভুল হয়ে যায়। তো এই ভুলগুলোকে অ্যাভয়েড করবে। এগুলো খুবই ইজি ভুল, মানে একদমই সিলি মিস্টেক বলা যেতে পারে। তো এগুলো একদমই করো না। তাহলে কোন হরমোনটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় না জানতে চেয়েছে। গ্রোথ হরমোন রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। অক্সিটোসিন হরমোন রিলিজ হয় কোথা থেকে? অক্সিটোসিন হরমোন কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। আচ্ছা, প্রোল্যাকটিনও অ্যান্টেরিয়র পিটুইটারি আর গোনাডোট্রপিনও অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে অ্যান্সার হলো অপশন বি, অক্সিটোসিন। ব্রোকাস এরিয়া ইজ লোকেটেড ইন হুইচ লোব। ব্রোকাস এরিয়া কোন জায়গাতে থাকে? ব্রোকাস এরিয়া থাকে আমাদের ফ্রন্টাল লোবে। এবং ব্রোকাস এরিয়া কিসের সাথে রিলেটেড? ব্রোকাস এরিয়া হয় আমাদের স্পিচ প্রোডাকশন। ব্রোকাস এরিয়া করে স্পিচ প্রোডাকশন, অর্থাৎ আমি যে কথা বলছি এই স্পিচ প্রোডাকশন করতে হেল্প করছে ব্রোকাস এরিয়া, স্পিচ প্রোডাকশন। নেক্সট বলছি, সিএসএফ ইজ সিক্রেটেড বাই। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে সিক্রেট হয়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেট হয় কোরোয়েড প্লেক্সাস থেকে। অ্যান্সার অপশন সি।
হেমাটোক্রিট ভ্যালু ইজ দ্য রেশিও অফ, হেমাটোক্রিট ভ্যালু কাকে বলা হয়? আমাদের ব্লাডের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? প্লাজমা থাকে এবং বিভিন্ন ব্লাড কর্পাসেলস থাকে, অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল এবং প্লেটলেট। তাহলে এই যে তিন রকমের কম্পোনেন্ট থাকে, যার মধ্যে আরবিসি একটা মেন কম্পোনেন্ট। আরবিসি সব থেকে বেশি সংখ্যায় থাকে, তো এই আরবিসি এবং প্লাজমার এই যে ইকুয়েশন বা এই যে অনুপাত, এটাকেই আমরা হেমাটোক্রিট ভ্যালু বলে থাকি। তাহলে অ্যান্সার হবে অপশন সি, আরবিসি টু প্লাজমা। Question number 8. Which of the following hormone helps in the secretion of HCl from stomach? অর্থাৎ স্টোমাকে যে HCl সিক্রেশন হয় সেটাতে হেল্প কে করে? সেটাতে হেল্প করে অপশন এ গ্যাস্ট্রিন, অপশন এ গ্যাস্ট্রিন। আর যদি ঠিক অপোজিট কোশ্চেন থাকে যে কোন হরমোন HCl টা সিক্রেশনটাকে বন্ধ করে বা স্টপ করে, তাহলে সেটা কি অ্যান্সার হবে? সেটা হবে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। বেশ, নেক্সট কোশ্চেন। Which part of the human brain is primarily responsible for regulating heart rate, blood pressure and respiration? Heart rate, blood pressure এবং respiration এই তিনটে হচ্ছে আমাদের ভাইটাল ফাংশনিং অফ আওয়ার ব্রেন, এবং এই সমস্ত ফাংশন গুলো কে কন্ট্রোল করে? এগুলো কন্ট্রোল করে মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা। তাহলে এরকম কোশ্চেন আসে যে মেডুলাতে যদি কখনো ইনজুরি হয় তাহলে কি রকম রিস্ক থাকে? মেডুলাতে যদি ইনজুরি হয় তাহলে লাইফ রিস্ক হয়ে যায়, সেখানে পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। তো এই ধরনের পেশেন্ট গুলোকে আমরা সবসময় ব্ল্যাক ট্রায়াজের মধ্যে ফেলি, ঠিক আছে? তো এই মেডুলা তাহলে কোথায় অবস্থিত? এখানে সেরিব্রাম, সেরিবেলাম, হিপোক্যাম্পাস আর ব্রেন স্টেম, এই চারটে অপশন রয়েছে, যার মধ্যে মেডুলা ব্রেন স্টেমের মধ্যে থাকে। অ্যান্সার হবে অপশন সি, ব্রেন স্টেম। Next question. Which of the following terms describe the body's ability to maintain its normal state? অর্থাৎ বডি সবসময় একটা নর্মাল স্টেট মেনটেন করতে চায়, বডি সবসময় একটা সাম্যতা মেনটেন করতে চায়, যেই সাম্যতাটাকে আমরা কি বলি? হিমোস্ট্যাসিস বলে থাকি। অ্যান্সার অপশন ডি। ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেটস, ইয়েলো কালার কি ইন্ডিকেট করে? এমার্জেন্সি, আর্জেন্ট, নন আর্জেন্ট নাকি ডেট? এমার্জেন্সি ইন্ডিকেট করে কোন কালার? এটা ইন্ডিকেট করে রেড কালার। আর্জেন্ট কে ইন্ডিকেট করে? আর্জেন্ট ইন্ডিকেট করে ইয়েলো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। নন আর্জেন্ট হলো গ্রিন কালার, আর ডেট কে হবে? ডেট হবে ব্ল্যাক কালার। ডেট বা এক্সপেক্টেড টু ডেথ, অর্থাৎ যারা এখনো অব্দি মারা যায়নি কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যাবে, যাদেরকে বাঁচানো সম্ভব নয়, যেমন এই যে বললাম মেডুলাতে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাকে বাঁচানো খুব মুশকিল, তাহলে এদেরকে আমরা ব্ল্যাকের মধ্যে ক্যাটাগরাইজ করি। Next question. The nurse asked the client to read the snail chart. Which of the nerve function is tested? স্নেল চার্ট আমরা ইউজ করি ভিজুয়াল অ্যাকুইটির জন্য। তাহলে আমার দৃষ্টিশক্তি কিরকম রয়েছে সেটা দেখার জন্য আমরা স্নেল চার্ট ইউজ করি, তাহলে দৃষ্টিশক্তি দেখার জন্য আমরা অপটিক নার্ভ দেখব। এটা তাহলে অ্যান্সার হবে অপশন এ, অপটিক নার্ভ। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং প্লাজমা ভলিউম এক্সপেন্ডার? প্লাজমা ভলিউম এক্সপেন্ডার আমরা কাকে বলবো? নর্মাল সেলাইন, রিঙ্গাল ল্যাকটেড, হিমাক্সিল, ডেক্সট্রোজ, নর্মাল সেলাইন। হিমাক্সিলকে আমরা প্লাজমা ভলিউম এক্সটেন্ডার বলি। নর্মাল সেলাইন, রিঙ্গাল ল্যাকটেড এবং ডেক্সট্রোজ নর্মাল সেলাইন এরা সবাই কিন্তু আইসোটোনিক সলিউশন, আইসোটোনিক, এবং এদেরকে কি বলা হয়? ক্রিস্টালয়েডও বলা হয়, ক্রিস্টালয়েড। এবং হিমাক্সিল যেটা রয়েছে এটাকে আমরা কোলোয়েডাল সলিউশন বলি, এটা কোলোয়েডাল সলিউশনের মধ্যে পড়ে, কোলয়েড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন রয়েছে ফাইনাল স্টেজ অফ গ্রিফ ইজ। গ্রিফের ফাইনাল স্টেজ, গ্রিফের কটা স্টেজ থাকে? পাঁচটা। কি কি রয়েছে? ডি, এ, বি, ডি, এ, অর্থাৎ ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন এবং অ্যাকসেপ্টেন্স। তাহলে এখানে ফাইনাল স্টেজ জানতে চেয়েছি, তাহলে ফাইনাল স্টেজ হবে অ্যাকসেপ্টেন্স, এ ফর অ্যাকসেপ্টেন্স। ডি, এ, বি, ডি এটা মনে রাখবে, তাহলে তোমার এই প্রত্যেকটা স্টেপই পরপর মনে থাকবে। Next question. Solution with higher osmotic pressure that pulls fluid from the cell. এখানে বলেই দেওয়া রয়েছে যে হায়ার অসমোটিক প্রেশার, অর্থাৎ যার অসমোটিক প্রেশারটা বেশি, যে ফ্লুইডটাকে সেল থেকে বাইরের দিকে বার করে আনছে, সেটা তাহলে কি হবে? হাইপারটোনিক সলিউশন হবে। অ্যান্সার অপশন সি। নেক্সট বলছে ক্র্যাকলিং সাউন্ডস বাইল্যাটারালি অ্যাট দ্য বেসিস অফ লাং ইজ প্রেফার টু অ্যাজ। যেই সাউন্ডটা আমরা বাইল্যাটারালি পাই এবং লাংসের নিচে পাই, ক্র্যাকলিং সাউন্ড, এটাকে কি বলা হবে? রংকাই, হুইজিং, রেলস এবং প্লুরাল রাব। লাংসের সাউন্ডগুলো থেকে মাঝে মধ্যেই কোশ্চেন আসে এবং এই প্রত্যেকটা সাউন্ডগুলো একটু একটু করে হলেও মনে রাখতে হবে। যেমন ধরো রংকাই যদি বলি, রংকাই হচ্ছে একটা লো পিচ সাউন্ড, লো পিচড। এখানে যেরকম বলেছে যে ক্র্যাকলিং সাউন্ড, সেরকমই রংকাইয়ের ক্ষেত্রে সরাসরি লো পিচ সাউন্ড বলা হয় বা রাম্বলিং সাউন্ড বলা হয় এবং
এক্সেল যখন করছে মানুষ সেই সময় এইরকম সাউন্ডগুলো আমরা শুনতে পাই। এবং এটা কেন হচ্ছে, যদি এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে বা ইনফ্লামেশন হয় তখন আমরা রঙকাই পাই। তাহলে দেখো যদি কারো সর্দি কাশি হয়, একটু হালকা ডিস্ট্রেস হচ্ছে বা খুব কাশি হচ্ছে, তাহলে আমরা এরকম রঙকাই সাউন্ডটা এক্সপিরেশনের সময় পাবো। এরপরে রয়েছে হুইজিং। হুইজিং কখন? হুইজিং হচ্ছে একটা হাই পিচ সাউন্ড। এটা যেরকম লো পিচ হলো, এটা হলো হাই পিচ। তাহলে একটু জোরে শুনতে পাবো আমরা হুইজিং সাউন্ড। এবং হুইজিং মানেই হচ্ছে হুইসলিং সাউন্ড, যেরকম বাঁশির শব্দ হালকা করে করে আসে সেই রকম টাইপের হালকা হালকা শব্দ। এবং এটাও এক্সহেলেশনের সময় পাবো। এবং এটা কখন পাবো? যখন এয়ারওয়ে গুলো ন্যারো হয়ে যাচ্ছে, অর্থাৎ রংকাই এবং হুইজিং আমরা একই সঙ্গে পেতে পারি। এরপরে রয়েছে রেলস। রেলসটাকেই আমরা ক্র্যাকেলসও বলে থাকি, রেলসটাকেই আমরা ক্র্যাকেলস বলি। ক্র্যাকেল সাউন্ডও বলা হয় রেলসকে। এবং এটা কিরকম? ওই ক্র্যাক, ভাঙা পট, ক্র্যাক পট যেরকম হয় সেরকম টাইপের সাউন্ড হতে পারে, বা সেভাবে মনে রাখতে পারো। যেটা আমরা বেসিস অফ লাংসে পাচ্ছি, স্মল এয়ারওয়ে এবং অ্যালভিওলাই, এগুলোর মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায়, এর মধ্যে ধরো ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেল বা কোনো এক্সুডেট অ্যাকুমুলেশন হয়ে গেল, তাহলে আমরা এরকম সাউন্ড পাবো। এবং এটা সবসময়ই আমরা কোথায় পাবো? বেসিস অফ লাংসে পাবো, অর্থাৎ লাংসের নিচের দিকে পাবো। ক্লিয়ার? আর এটা রয়েছে প্লুরাল রাব। প্লুরাল রাব কি? প্লুরাল রাব মানে হচ্ছে যে যখন ব্রিদিং নিচ্ছি তখন প্লুরাল সারফেসের মধ্যে যদি ইনফ্লামেশন থাকে তখন কিছু সাউন্ড তৈরি হয়, সেটাকেই আমরা প্লুরাল রাব বলছি। তাহলে দেখো যদি বলে লো পিচ সাউন্ড তাহলে তুমি বলবে রংকাই, যদি বলে হাই পিচ সাউন্ড তাহলে বলবে হুইজিং, যদি বলে ক্র্যাকলিং সাউন্ড বা যেটা বেস অফ দ্য লাঙে তৈরি হচ্ছে তাহলে বলবে তুমি ক্র্যাকেলস। এবং যদি বলা হয় যে প্লুরাল ইনফিউশনের জন্য বা ইনফ্লামেশন হয়ে রয়েছে, প্লুরার মধ্যে কোনো হালকা করে সাউন্ড, ক্রিকিং সাউন্ড তৈরি হচ্ছে, তখন সেগুলো প্লুরাল রাব হবে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন। পজিটিভ ব্যাবিনস্কি সাইন। পজিটিভ ব্যাবিনস্কি সাইন অ্যাবনর্মাল কাদের জন্য? ব্যাবিনস্কি সাইনটা কি ছিল মনে আছে কি? এরকম যদি একটা পায়ের পাতা আমরা আঁকি, পায়ের পাতার মধ্যে যদি আমরা একটা স্ট্রোক করি, এরকম ভাবে এরকম একটা স্ট্রোক যদি করা হয়, তাহলে কি হয়? বাচ্চাদের ক্ষেত্রে এই পায়ের যে ফিঙ্গার্স গুলো থাকে, ফিঙ্গার্স গুলো কি হয়? ফ্যানিং হয়ে যায়, অর্থাৎ ফ্যান যেরকম খুলে যায় এরকম ভাবে ফ্যানিং হচ্ছে, খুলে যাচ্ছে পায়ের আঙুলগুলো সমস্ত। এটাকে পজিটিভ ব্যাবিনস্কি সাইন বলা হয়। আর নেগেটিভ কখন হবে? যদি এইগুলো সমস্ত জড়ো হয়ে যায়, অর্থাৎ পায়ের আঙুলগুলো সব কুঁচকে ছোট হয়ে গেল, সেটাকে নেগেটিভ বলা হয়। এবং এই পজিটিভ সাইনটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই। এবং যদি সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা পজিটিভ পাই তাহলে সেটাকে আমরা অ্যাবনর্মাল বলবো। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাবনর্মাল ফর অ্যাডাল্টস। হোয়াট ইনফরমেশন ডাজ অ্যানেকডোটাল রেকর্ডস কন্টেন? অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে কি থাকে? অ্যানেকডোটাল রেকর্ড বলতে বোঝায় যে কোনো একটা কিছু আমি অবজার্ভ করছি, ধরো আমি কোনো একটা কিছু পড়ালাম এবং সেটা পড়ানোর পরে তার কিভাবে সেটা রেসপন্স হচ্ছে সেটাকে আমি দেখছি, বা আমি হয়তো কোনো একটা লার্নিং দিলাম, যেই লার্নিংটা স্টুডেন্টস এর মধ্যে দেখা যাচ্ছে কিনা, তার বিহেভিয়ারের মধ্যে সেটা অবজারভেবল হচ্ছে কিনা, সেটাকে কোনো কেউ অবজার্ভ করছে। বা ধরো একজন কেয়ার গিভার কোনো একটা কেয়ার দিচ্ছে এবং কেয়ার দেওয়ার পরে তার টোটাল যে এক্সপিরিয়েন্স হলো বা সেটাকে কেউ একজন এডুকেটর দেখছে, এবং দেখার পরে তার যে টোটাল সে যে সমস্ত কমিউনিকেশন করছে, সে ইন্টারাকশন করছে, টোটাল জিনিসগুলো যখন কেউ অবজার্ভ করছে, তখন সেটাকে রেকর্ড করাটাকে আমরা অ্যানেকডোটাল রেকর্ড বলি। অর্থাৎ অ্যানেকডোটাল রেকর্ড মানে তোমরা এরকম ভাবে ভাবতে পারো যে টোটাল একটা ইভেন্ট যেটা হচ্ছে, সেই টোটাল ইভেন্টটাকে আমরা কি করছি? অবজার্ভ করছি, এবং অবজারভেশনের মধ্যে মেন ফোকাস কে থাকছে? যেই মানুষটা সেটা করছে সেটার উপরে আমরা ফোকাস করছি, তাহলে সেটাকেই অ্যানেকডোটাল রেকর্ড বলা হচ্ছে। তাহলে অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে কি থাকবে? রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট আ পার্সন, একজন পার্সনের কিছু অবজারভেশন অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে থাকবে। রেকর্ড অফ নাম্বার অফ পেশেন্ট ইন দ্য ওয়ার্ড, সেটাকে আমরা কিসের মধ্যে করি? সেন্সাসের মধ্যে করি না? যে সেন্সাসের মধ্যে থাকে কতজন পেশেন্ট ওয়ার্ডে রয়েছে। রেকর্ড অফ ডেথের জন্য আমাদের ডেথ রেজিস্টার রয়েছে। মেকিং স্টেটমেন্টস অফ জাজমেন্ট, যেটাকে আমরা ইভালুয়েশন শিট বলতে পারি, তাই না? ওকে, নেক্সট রয়েছে হোয়াট ক্যান বি অ্যাসিস্ট বাই রমবার্গ টেস্ট। রমবার্গ টেস্টের মধ্যে কি টেস্ট করা হয়? রমবার্গ টেস্ট করা হয় কাদের জন্য? ব্যালেন্স চেক করার জন্য, অর্থাৎ একটা মানুষ সোজাভাবে হাঁটতে পারছে কিনা, তার বডি ইকুইলিব্রিয়াম ঠিক আছে কিনা, সেই ব্যালেন্স মেনটেন করার জন্য রমবার্গ টেস্ট করা হয়। অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্যালেন্স অফ আ পার্সন। কিরকম ভাবে করা হয় রমবার্গ টেস্ট জানো? রমবার্গ টেস্ট করার জন্য একজনকে খালি পায়ে দাঁড়াতে বলা হয়। এবার সে চোখ খুলে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, হাত দুটো পাশে থাকতে পারে বা সামনে থাকতে পারে। এরপরে বলা হয় তাকে চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করে দেওয়ার পরে তাকে হালকা করে নাড়িয়ে দেওয়া হয়। এরপরে যখন আমি কাউকে ধাক্কা দিলাম বা তাকে নাড়িয়ে দিলাম, তারপরে দেখতে হবে যে সে সোজাভাবে আবার দাঁড়াতে পারলো কিনা বা তার ব্যালেন্সটাকে সে মেনটেন করতে পারলো কিনা। ব্যালেন্সটা যদি মেনটেন করতে পারে তাহলে সেখানটা আমরা বলবো যে রমবার্গ টেস্ট ঠিক রয়েছে, অর্থাৎ পেশেন্টের যে ব্যালেন্স বা এবিলিটি সেগুলো ঠিক আছে। কিন্তু যদি দেখি
যে আইস ক্লোজ থাকার সময় পেশেন্টটা সোজা হয়ে দাঁড়াতে পারলো না, তার ব্যালেন্সটা নষ্ট হলো বা সে পড়ে যাচ্ছে, তাহলে সেখানটায় রম্বাক টেস্ট পজিটিভ বলা হয়। নেগেটিভ কখন হবে? যখন ব্যালেন্স ঠিকঠাক থাকবে তখন সেটা নেগেটিভ টেস্ট, আর যদি পজিটিভ হয় তাহলে সেখানটায় ব্যালেন্স ঠিক নেই। তো রম্বাক টেস্ট আমরা কিসের জন্য করছি? পেশেন্টের ব্যালেন্স ঠিক আছে কিনা, মানে কোনো মানুষের ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য রম্বাক টেস্ট করা হয়। নেক্সট রয়েছে ক্লায়েন্ট হ্যাজ পজিটিভ টর্সো সাইন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্যান বি এক্সপেক্টেড। টর্সো সাইন ভীষণ ইজি কোশ্চেন ছিল। টর্সো সাইন দেখা যায় ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়ামিক ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য টর্সো সাইন আমরা দেখতে পাই। নেক্সট রয়েছে গুডেল সাইন ইন্ডিকেট। গুডেল সাইন কি? ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভেজাইনাল ওয়াল, এটাকে কি বলা হয়? চ্যাডউইক সাইন, বা এটাকে জ্যাকোইমার সাইনও বলা হয়। রেগুলার রিদমিক ইউটেরাইন কন্ট্রাকশন, এটাকে কি বলা হয়? ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, যেটা কখন থেকে পাওয়া যায়? ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। এটা আমরা লেটার প্রেগনেন্সিতে পাই, শুরুতেই পাই না, মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিক থেকে শুরু হয়। সফটেনিং অফ দ্য সার্ভিসকে গুডেল সাইন বলা হয়, এটা হবে অ্যান্সার। আর এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস, এটা থ্রু আউট প্রেগনেন্সিতে থাকে, তো এটার জন্য পার্টিকুলার সেরকম কোনো টার্ম নেই যেটাতে এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস বলা যায়। বাকি দুটো চ্যাডউইক, ব্র্যাক্সটন হিক্স, আর এই রকমের সাইনগুলো এক্সামে আসে। বাকি যে সাইনগুলো রয়েছে, হেগার সাইন রয়েছে, তো এগুলোকে তোমরা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন রয়েছে ফান্ডাস অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ প্যালপেবল অ্যাট 40 উইকস অফ জেস্টেশন। 40 উইকস অফ জেস্টেশনে কোথায় থাকে? 40 উইকস অফ জেস্টেশনে কি হয়? হেডটা এনগেজড হয়ে যায়। তো হেডটা এনগেজ হওয়ার জন্য যে হাইটটা থাকে, হাইট অফ দ্য ইউটেরাসটা একটু কমে যায় এবং কমে গিয়ে অ্যাট দ্য লেভেল অফ 32 উইকসে চলে আসে। এবং যদি এটা 40 উইকস না হয়ে টার্ম বলা হয়, মানে ধরো 37 উইকস, তাহলে সেটা কোথায় হবে? সেটা জেফি স্টার্নামে হবে। ঠিক আছে? আর অ্যাট দ্য লেভেল অফ সিম্পাইসিস পিউবিসে কখন থাকে মনে আছে? এটা 12 উইকসে হয়। আর অ্যাট দ্য লেভেল অফ আমিলিকাস কখন হচ্ছে? এটা হচ্ছে অ্যারাউন্ড 20 উইকস। কোশ্চেন আসে এখান থেকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে হুইচ টাইপ অফ প্রেগনেন্সি সাইন ইজ কুইকেনিং। কুইকেনিং কে কিরকম সাইন বলা হয়? প্রবাবল, প্রিজামটিভ, পজিটিভ নাকি ডিরেকশনাল? তিন রকমের সাইন রয়েছে দেখো। প্রবাবল সাইন, প্রবাবল সাইন কোনগুলোকে বলছি? যেটা দেখলে মনে হতে পারে যে প্রেগনেন্সি পজিটিভ হতে পারে, কিন্তু পজিটিভ আমরা বলবো না। তাহলে একটু একটু যখন মনে হচ্ছে প্রেগনেন্সি হতে পারে, সেগুলোকে আমরা প্রবাবলের মধ্যে ফেলি। যেমন ধরো অ্যামেনোরিয়া হতে পারে, মর্নিং সিকনেস হতে পারে, নজিয়া, ভমিটিং হচ্ছে, এগুলোকে প্রবাবলের মধ্যে ফেলা হয়। এরপরে আসছে প্রিজামটিভ। প্রিজামটিভ মানে যেখানে এই প্রবাবলের থেকে একটু বেশি চান্স আছে, কিন্তু এখনো আমি পুরোপুরি শিওর বলতে পারছি না যে এটা প্রেগনেন্সি, সেগুলোকে প্রিজামটিভ সাইন বলা হয়। যেমন কুইকেনিং। কুইকেনিং কাকে বলে? এখানে মা প্রথমবার ফিল করতে পারছে তার বেবির মুভমেন্ট, এটাকে আমরা কুইকেনিং বলছি। তাহলে মা যদি ফিল করতে পারে বেবির মুভমেন্ট, তাহলে এটা কেন প্রিজামটিভ সাইন হচ্ছে, এটা কেন পজিটিভ সাইন হচ্ছে না? কারণ হচ্ছে যে এই যে মুভমেন্টটা, সেটা মায়ের সাইকোলজিক্যাল এফেক্টের জন্য হতে পারে। অনেক সময় কোনো মা যদি দীর্ঘদিন ধরে প্রেগনেন্সি না থাকে, তখন তার মধ্যে একটা সাইকোলজিক্যাল ট্রমা কাজ করে। তো সেই সাইকোলজিক্যাল ট্রমা থেকে কখনো সে নিজেকে প্রেগনেন্সি ভাবতে থাকে, এবং সেখান থেকে প্রিজামটিভ সাইনে কুইকেনিং সে পেতেই পারে। সেই জন্য কুইকেনিংকে আমরা প্রিজামটিভ সাইন বলি। তাহলে পজিটিভ সাইন কোনগুলোকে বলবো? পজিটিভ সাইন বলবো যখন আমরা দেখতে পাবো ফিটাসকে, অর্থাৎ ইউএসজি করলাম, ইউএসজি তে আমরা ফিটাল স্যাক দেখতে পেলাম, ইউএসজি তে আমরা যখন ডপলার করছি তখন হার্টবিট শুনতে পাচ্ছি, ফিটাসকে আমরা মুভমেন্ট করতে দেখতে পাচ্ছি ইউএসজি তে, এগুলো সমস্ত পজিটিভ সাইন্স এর মধ্যে পড়বে। বুঝতে পারলে? তাহলে প্রবাবল সাইন, প্রিজামটিভ সাইন এবং পজিটিভ সাইন, এই প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে দেখে রেখো। নেক্সট কোশ্চেন রয়েছে the single most important hormone for maintenance of effective and continuous lactation. ল্যাকটেশনের জন্য কোন হরমোন ইম্পর্টেন্ট জিজ্ঞেস করেছে? অক্সিটোসিন, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। বলো তো কি হবে অ্যান্সার? ইজি কোশ্চেন, তাই না? প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোনটাই হচ্ছে আমাদের ল্যাকটেশনটাকে কন্টিনিউ করে নিয়ে যায়, এবং এটাকে আমরা আরেকটা কি নামে বলি? এটাকে আমরা গ্যালাক্টোপয়েটিক হরমোনও বলি। গ্যালাক্টোপয়েটিক, গ্যালাক্টোপয়েটিক হরমোন। আর অক্সিটোসিনকে কি বলা হয় মনে আছে? গ্যালাক্টোকাইনেটিক, অর্থাৎ মিল্ক ইজেকশনে হেল্প করে অক্সিটোসিন, আর মিল্ক প্রোডাকশনে হেল্প করে প্রোল্যাকটিন, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন। দ্য ডোজ অফ অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিউলিন ফর RH নেগেটিভ মাদার আফটার দ্য বার্থ অফ বেবি। যখন RH নেগেটিভ মাদার থাকে, অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিউলিন তখন দেওয়া হয়, কারণ RH আইসো ইমিউনাইজেশনটাকে প্রিভেন্ট করার জন্য।
তো সেই জন্য বেবিকে আমরা দিই অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন, সেটার ডোজ কত থাকে 300 mcg, এটা একদম মুখস্থ করে রেখে নিও। আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচড টু দ্য এজ অফ প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা যে রয়েছে তার একদম সাইডে যদি কর্ডের ইনসার্শন থাকে তখন আমরা তাকে কি বলবো? ভ্যালামেন্টাস ইনসার্শন, ব্যাটেলডোর প্লাসেন্টা, প্লাসেন্টা সাকচুরিয়েটা আর প্লাসেন্টা ইনকিটা। ভ্যালামেন্টাস ইনসার্শন কখন বলবো? ভ্যালামেন্টাসের ক্ষেত্রে এই তো তোমার প্লাসেন্টা আর কর্ডা থাকে এইরকম জায়গা থেকে এবং এখানটা কি থাকে? মেমব্রেন থাকে, এটাকে ভ্যালামেন্টাস ইনসার্শন বলে। আর যখন সাইডে লেগে থাকে তখন তাকে বলে ব্যাটেলডোর প্লাসেন্টা। অ্যান্সার হচ্ছে অপশন সি। প্লাসেন্টা সাকচুরিয়েটা কাকে বলবো? যখন প্লাসেন্টার একটা এক্সট্রা লোব থাকবে, অর্থাৎ এই একটা প্লাসেন্টা তার মধ্যে একটা লোব, এক্সট্রা লোব রয়েছে, তখন তাকে সাকচুরিয়েটা বলছি। আর প্লাসেন্টা ইনফিটা কখন বলবো? এটা হচ্ছে যে প্লাসেন্টার যে অ্যাডহারেন্স, অর্থাৎ প্লাসেন্টা লেগে থাকে এন্ডোমেট্রিয়াম ওয়ালের সাথে, সেই এন্ডোমেট্রিয়াম ওয়ালের সাথে সে কতটা ডিপলি অ্যাডহেয়ার করে রয়েছে সেই ওয়াইজ প্লাসেন্টার ক্লাসিফিকেশন হয়। প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা পারক্রিটা এবং প্লাসেন্টা ইনক্রিটা। অর্থাৎ ইনক্রিটার ক্ষেত্রে প্লাসেন্টা সম্পূর্ণ ইউটেরাসকে ভেদ করে তার বাইরের অর্গানগুলোকেও ইনভলভ করে নেয়, যেটাকে আমরা প্লাসেন্টা ইনক্রিটা বলি। ঠিক আছে, মনে রেখো। নেক্সট কোশ্চেন রয়েছে কার্সিনোমা অফ সার্ভিক্স ইন স্টেজ 1। স্টেজ 1 মানে সেটা হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, তাহলে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে কি হয়? সেটা স্ট্রিক্টলি কনফাইন টু সার্ভিক্স হয়। এখানে অ্যান্সার কি হবে? অপশন এ হবে। নেক্সট বলছে ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের ন্যারোয়েস্ট পার্ট কোনটা? সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল পোর্শন। আর সব থেকে বড় পার্ট কোনটা যদি কোশ্চেন থাকে, সেখানে অ্যান্সার কি হবে? সব থেকে বড় পার্ট হচ্ছে অ্যাম্পুলা, অর্থাৎ লংগেস্ট পার্ট বলা হতে পারে। এবং এই যে অ্যাম্পুলার লেন্থটা, এটা মোটামুটি 5 সেন্টিমিটার থেকে শুরু করে 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বেশ। নেক্সট রয়েছে টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া ইন হুইচ প্লাসেন্টা কমপ্লিটলি কভার্স দ্য ইন্টারনাল ওয়েস ইজ নোন অ্যাজ, অর্থাৎ প্লাসেন্টা টোটাল এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টের উপরেই বসে থাকে এবং টোটাল সার্ভিক্সের উপরে বসে থাকে, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, বাকি প্লাসেন্টা প্রিভিয়া কিরকম? লো লাইং এর ক্ষেত্রে সাইডে থাকে, মানে এরকম ভাবে যদি অসটা থাকে তাহলে এই অসের সাইড করে থাকছে কিন্তু কভার করছে না, পৌঁছচ্ছে না। পার্শিয়াল এর ক্ষেত্রে খানিকটা কভার করে থাকে, অর্থাৎ যখন ক্লোজ থাকছে তখন কভার হয়ে যাচ্ছে, ওপেন থাকলে সেখানে ব্লিডিং হবে। মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া যেখানে একদম মার্জিন অব্দি এসে পৌঁছেছে কিন্তু কভার করেনি, সেটাকে আমরা মার্জিনাল বলি। আর সেন্ট্রাল মানে এই যদি তোমার ইন্টারনাল ওয়েস হয় তাহলে সে কোথায়? প্লাসেন্টা টোটাল এরকম ভাবে বসে রয়েছে, এটাকে আমরা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বলি। নেক্সট রয়েছে দ্য ফ্যামিলি হুইচ ওয়ান সেটস আপ আফটার ম্যারেজ ইজ টার্ম এজ, অর্থাৎ যখন ম্যারেজের পরে যে ফ্যামিলি তৈরি হয় তাকে আমরা কি বলি? সেটাকে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন বলা হয়। অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন কি রয়েছে? প্র্যাকটিসেস দ্যাট হ্যাভ বিন রিপিটেড বাই আ ম্যাগনিটিউড অফ জেনারেশন প্র্যাকটিস ইজ রেফার টু অ্যাজ, অর্থাৎ কোনো একটা প্র্যাকটিস যদি আমাদের জেনারেশন ধরে চলতে থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? ল, হ্যাবিটস, কাস্টম এবং কালচার। ল কোনগুলোকে বলি? যেগুলো রিটেন ফর্মে থাকে, যেগুলো নিয়ম, আইন, আদালত, যেগুলোর মধ্যে কোনো ভায়োলেশন করলে শাস্তি হতে পারে, সেগুলোকে ল বলা হয়। হ্যাবিট কাকে বলা হয়? হ্যাবিট মানে এরকম ধরো যে তোমার প্রত্যেকদিন 2 ঘন্টা পড়তে বসে একটা হ্যাবিট, তাহলে সেটার সঙ্গে জেনারেশন প্র্যাকটিসের কোনো ব্যাপার নেই। তো হ্যাবিট মানে হচ্ছে যেটা আমাদের নিয়মিত করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই, সেটাকে হ্যাবিট বলে। যেমন কারো ঘুম থেকে ওঠা, কারো ভোরে ঘুম থেকে ওঠা অভ্যেস, কারো অনেক রাত অব্দি জেগে থাকা অভ্যেস, এগুলোকে হ্যাবিট বলা হয়। কাস্টম কাকে বলি? কাস্টম মানে হচ্ছে যে একটা কালচার, এবং কালচারের মধ্যে কিছু স্পেসিফিক থিংস থাকে, যেটা হচ্ছে যে যেমন ধরো কিছু ট্র্যাডিশন থাকে, যেমন ধরো কিছু এটিকেট রুলস থাকে যেগুলোকে কাস্টমের মধ্যে ফেলা হয়। আর কালচার কোনগুলোকে বলা হয়? কালচার মানে হচ্ছে যে কারো ভ্যালুজ, বিলিভস বা প্র্যাকটিস, যেগুলো হচ্ছে যে কিছু গ্রুপ অফ পিপলের মধ্যে থাকে। যেমন ধরো কোনো সোশ্যাল নর্ম রয়েছে, বা ধরো কোনো সোসাইটির মধ্যে কিছু কালচার রয়েছে, কেউ কোনো একটা পার্টিকুলার ফাংশন খুব ভালোভাবে সেলিব্রেট করে, এগুলোকে কালচার বলা হয়। তাহলে এখানে যেটা বলছে যে প্র্যাকটিস যেগুলো রিপিট হচ্ছে যে জেনারেশন ধরে, তো এই জেনারেশন ধরে যেগুলো রিপিট হতে থাকে সেগুলোকে আমরা কাস্টম বলে থাকি। অ্যান্সার হচ্ছে অপশন সি, কাস্টম। নেক্সট বলছে ইন ইন্ডিয়া দ্য মোস্ট রিজিড সিস্টেম স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ স্তর বিন্যাস, অর্থাৎ সব থেকে রিজিড স্তর বিন্যাস কোনটা? ক্লাস, কাস্ট, এস্টেট এবং ফ্লেভারি। এটার অ্যান্সার হবে কাস্ট সিস্টেম। এটাকে রিজিড কেন বলা হয়? কারণ এটা হচ্ছে যে জন্মগতভাবে মানুষ পায়, এবং এই কাস্ট যে সিস্টেম রয়েছে সেটাকে তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ তোমার যেই কাস্টে জন্ম সেই কাস্টের মধ্যেই তুমি থাকবে, এবং প্রত্যেকটা কাস্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্সিয়েশন থাকে, তো সেই জন্য এটাকে রিজিড সিস্টেম বলা হয়। নেক্সট রয়েছে সোশ্যাল চেঞ্জ রেফার্স টু। সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝায়? সোশ্যাল চেঞ্জ বোঝায় যে যখন কোনো ভ্যালুজ অফ দ্য সোসাইটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কোনো ভ্যালুজ ইমপ্রুভ হচ্ছে, কোনো নতুন কিছু মডার্নাইজেশন হচ্ছে, সেগুলোকে বলা হয় সোশ্যাল চেঞ্জ। তাহলে অ্যান্সার অপশন বি।
নেক্সট বলছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন ইজ টার্মড অ্যাজ, হিউম্যান পপুলেশনের যখন সায়েন্টিফিক স্টাডি হয় তখন সেটাকে আমরা কি বলি, ডেমোগ্রাফি বলি, এটা কিন্তু সেন্সাস নয়। নেক্সট বলছে a nurse would advise the patient to avoid salt substitute and foods such as banana, tomato, orange juice for the following disorder। তাহলে কোন ডিসঅর্ডার থাকলে আমরা লবণ খেতে বারণ করব আর বেনানা, টমেটো, অরেঞ্জ জুস এগুলো খেতে বারণ করব? হাইপার ক্যালেমিয়া রয়েছে, হাইপোক্যালেমিয়া রয়েছে, মেটাবলিক অ্যাসিডোসিস আর হাইপোম্যাগনেসিমিয়া। তাহলে হাইপার ক্যালেমিয়া যদি হয়, হাইপার ক্যালেমিয়া হলে আমরা বেনানা দিই না, কারণ বেনানা হচ্ছে যে রিচ ইন পটাশিয়াম। আবার সল্ট সাবস্টিটিউট অ্যাভয়েড কেন করতে হবে, কারণ পটাশিয়ামের সাথে সল্টের খুব ভালো রিলেশন রয়েছে, সেই কারণে পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে সল্টের অ্যামাউন্টও বাড়তে থাকবে, তাহলে সেই কারণে আমরা সল্ট সাবস্টিটিউটটাকেও অ্যাভয়েড করবো। তাহলে অ্যান্সার এখানটা কি হবে, অপশন এ হাইপার ক্যালেমিয়া হবে। নেক্সট বলছে অ্যাবসেন্স অফ ফলোইং ক্লটিং ফ্যাক্টর লিডস টু হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ কখন হবে, যদি ফ্যাক্টর 8 এ ডেফিসিয়েন্সি থাকে, আর ফ্যাক্টর 9 এ ডেফিসিয়েন্সি থাকলে সেটা হিমোফিলিয়া বি হয়। নেক্সট বলছে a client weighing 76 kg is admitted in emergency department with 40% burn. Using Parkland formula, client's 24 hours IV fluid replacement should be। তাহলে পার্কল্যান্ডের ফর্মুলা কি, 4 ml দিয়ে আমরা গুণ করি, ইন্টু হবে 76 কেজি, ইন্টু হবে 40%, অর্থাৎ বডি সারফেস এরিয়া বার্ন। তাহলে এই তিনটিকে গুণ করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার, এবং সেটা হচ্ছে 12160। ঠিক আছে, গুণ করে দেখে নিও। নেক্সট কোশ্চেন বলছে দ্য পারপাস অফ মেনটেনিং এনপিও ফর 6 to 8 আওয়ার্স বিফোর সার্জারি। সার্জারির আগে আমরা 6 থেকে 8 ঘন্টা কেন এনপিএম এ রাখি, তার কারণ হচ্ছে যে আমরা চাই না যে পেশেন্ট অ্যাসপিরেট করুক, আমরা চাই না পেশেন্ট ভমিটিং হোক, বা পেশেন্টের যখন অ্যানাস্থেসিয়া দেবো তখন তার কোনো অসুবিধে হোক। তাহলে প্রথম অপশন, যেহেতু এখানে ভমিটিং এবং পালমোনারি অ্যাসপিরেশন দুটোই রয়েছে, তো এখানটা অ্যান্সার কি হবে, পালমোনারি অ্যাসপিরেশন হবে, কারণ অ্যাসপিরেশনের চান্স প্রথম, যেহেতু পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে দেবো, তো সেখানটায় ভমিটিং করার সম্ভাবনাটা কম, অ্যাসপিরেট করার সম্ভাবনাটা বেশি, তাই না? তো সেই কারণে আমরা এনপিএম এ রাখি পেশেন্টকে 6 থেকে 8 ঘন্টা প্রায়র এনি সার্জারি। নেক্সট কোশ্চেন রয়েছে ইন হুইচ অফ দ্য ফলোইং টাইপ ফ্র্যাকচার দ্য বোন ইজ শাটার্ড ইন্টু নিউমেরাস ফ্র্যাগমেন্টস, অর্থাৎ কোন ধরনের ফ্র্যাকচারে বোনের যেখানটা ভেঙে গেল সেটা অনেকগুলো টুকরো টুকরোতে ভাগ হয়ে যাচ্ছে? গ্রিন স্টিক ফ্র্যাকচার, অ্যাভালশন ফ্র্যাকচার, কমিউনিউটেড ফ্র্যাকচার এবং ডিসপ্লেসড ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার বলা হয় যখন একটা বোনের একটা সাইড ব্রেক হয়েছে আর একটা সাইড রয়ে গেছে, এবং এই সাইডটা ব্রেকেজ হয়ে গেছে, আর একটা সাইড ইনট্যাক্ট রয়েছে, এবং এর ফলে বোনগুলো কি হয়, বেঁকে যায়, বেন্ডিং হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে গ্রিন স্টিক ফ্র্যাকচার, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ বাচ্চাদের ক্ষেত্রে বোন উইক থাকে বা নরম থাকে সেই কারণে। অ্যাভালশন ফ্র্যাকচার কাকে বলে? অ্যাভালশন ফ্র্যাকচার বলছে যে যখন বোনের ফ্র্যাকচার হচ্ছে এবং সেখান থেকে একটা টুকরো বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে ধরো এরকম ভাবে ফ্র্যাকচার হলো, এবং ফ্র্যাকচার হওয়ার পরে কি হচ্ছে, যেখান থেকে একটা টুকরো বাইরের দিকে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এটাকে আমরা অ্যাভালশন ফ্র্যাকচার বলছি। কমিউনিউটেড ফ্র্যাকচার হচ্ছে, যেটা আমার কোশ্চেনে ছিল, যখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে তখন সেটাকে কমিউনিউটেড ফ্র্যাকচার বলছি। আর ডিসপ্লেস ফ্র্যাকচার মানে যেখানটায় ফ্র্যাকচার হলো সেখান থেকে একটা টুকরো দূরে চলে যাচ্ছে, অর্থাৎ ধরো এইরকম ভাবে হয়ে গেল ফ্র্যাকচারটা, এগুলোকে আমরা ডিসপ্লেস ফ্র্যাকচার বলি, অর্থাৎ লোকেশন থেকে ডিসপ্লেস হয়ে যাওয়া। নেক্সট বলছি ইমিডিয়েট ট্রিটমেন্ট অফ ডগ বাইট। ডগ বাইটের ইমিডিয়েট ট্রিটমেন্ট কি থাকে? ওয়াশ দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্ক্রিনিং টেস্ট ফর ব্যালেন্স। তাহলে এই কোশ্চেনটা অলরেডি কিন্তু এই পেপারেই ছিল, তাহলে এটা হচ্ছে রম্বাক টেস্ট। রম্বাক টেস্ট আমরা ব্যালেন্সের জন্য করি, একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। নেক্সট রয়েছে সিলভার নাইট্রেট ড্রেসিং মে কজ। সিলভার নাইট্রেট ড্রেসিং কি করে? ডিপ্রেশন অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামটাকে কমিয়ে দেয় সিলভার নাইট্রেট ড্রেসিং। অ্যান্সার অপশন বি। সাইন অ্যান্ড সিমটমস অফ ডিগক্সিন টক্সিসিটি। ডিগক্সিন টক্সিসিটি হলে কি দেখা যায়? কনভালসেন্ট, ভার্টাইগো, ইয়েলো ভিশন এবং মাসেল ক্র্যাম্প। এখানটায় আমরা ইয়েলো ভিশন দেখতে পারি, ভিশন চেঞ্জ থাকে, হেডেক থাকে, হলোজ অ্যারাউন্ড লাইট থাকে, এবং আমরা একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও দেখতে পাই। কি বলতো ডিগক্সিন টক্সিসিটিতে আমরা দেখতে পাই? হাইপার ক্যালেমিয়া, মনে রাখবে। নেক্সট কোশ্চেন রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ। ডায়াবেটিস ইনসিপিডাস কখন হয়? যখন অ্যান্টি ডায়াবেটিক হরমোনটা কম হয়ে যায়। অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কাজ কি? আমাদের বডিতে সোডিয়াম, ওয়াটার এগুলোকে রিঅ্যাবজর্পশন করা। তাহলে যখনই ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে না তখন ওয়াটার বেশি করে বডি থেকে বাইরে বেরিয়ে যাবে, যার ফলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস ডিজিজটা হবে। তাহলে অ্যান্সার অপশন এ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। নেক্সট রয়েছে অ্যাকর্ডিং টু প্যাজেট
ইগোসেন্ট্রিজম ইজ দ্য ফিচার অফ হুইচ অফ দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট। প্যাজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেজিং রয়েছে সেখানে চারটে স্টেজ থাকে। যেটা প্রথম স্টেজ থাকে সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, এটা হচ্ছে স্টেজ 1, এবং এটা কখন থাকে 0 to 2 years of age পাওয়া যায়। এই সময়ে কি হয়, এই সময় বাচ্চারা কি করছে, কোনো কিছু টাচ করছে, কোনো কিছু দেখছে, জিনিসপত্র ধরছে। তাহলে এই সময়ে কি হচ্ছে, বাচ্চাদের সেন্স অর্গানস এবং যে মোটর ডেভেলপমেন্ট এটাই মেনলি তৈরি হচ্ছে। তাহলে এটা সেন্সরি মোটর স্টেজ, স্টেজ হলো 1। নেক্সট স্টেজ কি হবে, নেক্সট স্টেজ হবে প্রি অপারেশনাল স্টেজ, যেটা সেকেন্ড স্টেজ। এটা কখন হবে, এটা হবে 2 to 7 years of age। এই জায়গাতে কি হয়, এই জায়গাটায় বাচ্চা কথাবার্তা বলতে শেখে, এই জায়গাটায় বাচ্চাদের চিন্তা ভাবনা করতে শুরু করে, তারা অনেক কিছু ভাবে, তাদের আইডিয়া আসে, তারা নতুন নতুন করে কোনো কিছু দেখছে, শিখছে, খেলছে। 7 years of age মানে বুঝতেই পারছো, স্কুলে যাওয়া শুরু করছে, ছবি আঁকছে, অনেক কিছু লার্নিং হচ্ছে তাদের। তাহলে এটা প্রি অপারেশনাল স্টেজ। নেক্সট হচ্ছে কনক্রিট অপারেশনাল। কনক্রিট অপারেশনাল হচ্ছে নাম্বার 3 স্টেজ, যেটা দেখা যায় কত 7 to 11 years of age। তাহলে এই এজে বাচ্চা কি করছে, এই এজে বাচ্চাদের কনসেন্ট্রেশন পাওয়ার তৈরি হচ্ছে, তারা লজিক্যাল থিঙ্কিং করতে পারছে, তাদের বিভিন্ন অবজেক্ট সম্পর্কে তাদের নলেজ তৈরি হচ্ছে, তারা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতে শিখছে। তাহলে এই জায়গাতে কিছু কনক্রিট ডেভেলপমেন্ট হচ্ছে। আর লাস্ট স্টেজ রয়েছে ফর্মাল অপারেশনাল, এবং এই স্টেজটা হচ্ছে 12+। তাহলে 12 বছরের বেশি যখন হয়ে যাচ্ছে তখন সে অ্যাডোলেসেন্স হয়ে যাচ্ছে, এবং সে সমস্ত লজিক্যাল রুলস রেগুলেশনস, বিভিন্ন সমস্ত কিছু আন্ডারস্ট্যান্ড করা, বিভিন্ন কিছু কনসেপ্ট বোঝা, যেমন ধরো কোনো হচ্ছে যে ল মানে কি, জাস্টিস মানে কি, অন্যায় বা অত্যাচার এগুলো মানে কি, এগুলো সমস্ত কিছু সে বুঝতে শিখছে। ঠিক আছে, তো এই হচ্ছে চারটে স্টেজ যেখানে প্যাজেট বলেছেন যে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। তাহলে এবার বলো যে ইগোসেন্ট্রিজমটা কোন স্টেজে হবে। এখানে ইগোসেন্ট্রিজম বলতে কি বোঝাচ্ছি, ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে ধরো আমি আমার পার্সপেক্টিভ থেকে একটা জিনিস দেখছি, তুমি তোমার পার্সপেক্টিভ থেকে সেই একই জিনিসকে দেখছো, এবং দুজনের পার্সপেক্টিভ আলাদা হতে পারে, এবং দুজনের পার্সপেক্টিভ আলাদা হওয়ার জন্য জিনিসটা আমরা দুজনে দুরকম ভাবে পার্সিভ করতে পারি। কিন্তু বাচ্চারা কিভাবে ভাবে, বাচ্চাদের ক্ষেত্রে ইগোসেন্ট্রিজম মানে এরকম ভাবে কাজ করে যে আমি জিনিসটাকে যেভাবে দেখছি তুমিও জিনিসটাকে সেই একইভাবে দেখবে, এবং আমাদের দুজনের মধ্যে দুটো জিনিস কিন্তু সেমই হবে, আমরা দুজনে একই কথা বলবো। এটাকে যে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা, এটাকে ইগোসেন্ট্রিজম বলে। অর্থাৎ যখন বাচ্চা 2 থেকে 7 বছর বয়স, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ, এই স্টেজে বাচ্চার মধ্যে এই ডেভেলপমেন্টটা তৈরি হয় না যে সে বুঝতে পারবে যে তোমার পার্সপেক্টিভ আলাদা হতে পারে, আমার পার্সপেক্টিভ আলাদা হতে পারে, আমরা দুজনে একই সাথে একটা কাজ করছি, কিন্তু দুজনের পার্সপেক্টিভ আলাদা হওয়ার জন্য দুটো কাজ দুরকম হতে পারে, দুটোর রেজাল্ট দুরকম হতে পারে, দুটোর অ্যাসপেক্ট দুরকম হতে পারে। এটা বাচ্চারা বুঝতে পারে না, যেটাকে ইগোসেন্ট্রিজম বলা হয়, এবং এটা প্রি অপারেশনাল স্টেজে আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য অ্যাবিলিটি টু টলারেট ফ্রাস্ট্রেশন অ্যাজ এন এক্সাম্পল অফ ওয়ান অফ দ্য ফাংশন অফ। তাহলে ফ্রাস্ট্রেশন টলারেট করার এবিলিটিটা কোথায় পাবো? ইড, ইগো, সুপার ইগো এবং আনকনসাস। ভেরি কমন কোশ্চেন, মানে ইড, ইগো, সুপার ইগো থেকে প্রত্যেক বছর এক্সামে একটা করে কোশ্চেন থাকেই। তাহলে ফ্রাস্ট্রেশন টলারেট করতে আমাদেরকে কে শেখাবে? ইগো শেখাবে। কারণ ইড তো হচ্ছে যে একদম ইনস্টিংক্ট, যেটা আমার চাই এখনই চাই মানে এখনই চাই। আর সুপার ইগো তো আমাদেরকে সবসময় আদর্শ হওয়া শেখায়, তাহলে সুপার ইগো হবে না। ফ্রাস্ট্রেশন টলারেট করবে ইড, এবং সুপার ইগোর মাঝখানে যে রয়েছে সে হচ্ছে ইগো। আচ্ছা, নেক্সট রয়েছে অ্যানাদার টার্ম ফর সুপার ইগো। সুপার ইগোর অন্য নাম কি? সুপার ইগোর অন্য নাম হচ্ছে কনসাইন্স। সুপার ইগোকে আলাদাভাবে কনসাইন্সও বলা হয়। স্পেসিফিক এবিলিটিস আর মেজার্ড বাই। স্পেসিফিক এবিলিটিস বলতে যদি কারো কোনো স্পেশাল এবিলিটি থেকে থাকে, কেউ কোনো একটা কাজ বেশি ভালো করতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো? অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট এবং অকুপেশনাল টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট বলতে কি বোঝায়? যখন আমি কোনো কিছু অ্যাচিভ করে ফেলেছি, কোনো কিছু শিখে ফেলেছি, জেনে ফেলেছি, তখন সেই যে টেস্টগুলো আমরা দিচ্ছি, যেমন ধরো কোনো এক্সামিনেশন দিলাম, এগুলোকে অ্যাচিভমেন্ট টেস্ট বলা হয়। অ্যাপটিটিউড টেস্ট কি? যখন কোনো স্পেশাল কোনো অ্যাবিলিটিস থাকে, কেউ কিছু করতে পারছে, যেমন ধরো কোনো কিছু আমার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, আমি কোনো একটা কাজ খুব ভালো করতে পারি, কোনো ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস রয়েছে, আমি খুব ভালো ক্যালকুলেশনস করতে পারি, বা আমি খুব ভালো ছবি আঁকতে পারি, বা ধরো আমি খুব ভালো কোনো লজিক্যাল রিজনিং এর কোশ্চেন অ্যান্সার খুব ভালো করতে পারি, এগুলো হচ্ছে যে স্পেসিফিক। তো এগুলোকে আমরা অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ফেলি। ইন্টেলিজেন্ট টেস্ট কোনগুলো? ইন্টেলিজেন্ট টেস্ট মানে ধরো ইন্টেলিজেন্স, আইকিউ বলি আমরা, তো ইন্টেলিজেন্ট টেস্টের মাধ্যমে আমরা ইন্টেলিজেন্ট কোশ্চেন দেখবো, ভার্বাল রিজনিং, প্রবলেম সলভিং, এগুলোকে দেখা হয়। আর অকুপেশনাল টেস্ট কোনগুলো? অকুপেশনাল টেস্ট মানে কোনো একটা অকুপেশন, কোনো একটা জব, কোনো একটা প্রফেশন, সেখানে সে কতটা ভালোভাবে সে কাজটা করছে, সেটাকে অকুপেশনাল টেস্ট বলা হয়। ক্লিয়ার? নেক্সট বলছে অ্যানাদার টার্ম ফর রিইনফোর্সমেন্ট ইজ। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যে উদ্যম দেওয়া। তাহলে উদ্যম দেওয়াকে আলাদাভাবে কি বলা হয়? উদ্যম দেওয়াটাকে স্টিমুলাস, রিওয়ার্ড, রেসপন্স নাকি কন্ডিশন? ইজি ব্যাপার। রিওয়ার্ডটাকেই আমরা রিইনফোর্সমেন্ট বলবো, অর্থাৎ যখন কোনো কিছু রিওয়ার্ড দেওয়া হয় তখন তার কাজ করার উদ্যম অনেকটা বেড়ে যায়। সেই কারণেই ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম,
তখন আমাদেরকে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আমাদেরকে প্রাইজ দেওয়া হতো, যাতে আমরা আরো ভালো করে পড়াশোনা করি, তাই না? তাহলে এটা হচ্ছে রিওয়ার্ড। নেক্সট কোশ্চেন বলছে, ইন মেটাবলিক প্রসেস ভিটামিন ডি ইজ অ্যাবজর্বড ইন। মেটাবলিক প্রসেসে ভিটামিন ডি কোথায় অ্যাবজর্বড হয়? ভিটামিন ডি অ্যাবজর্ব হয় স্মল ইন্টেস্টাইন, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলছে, টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট ইন আ বেবি হুইচ নিউট্রিয়েন্ট ইজ গিভেন অ্যাজ সাপ্লিমেন্টেশন ফর দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি। একটা সিম্পল কোশ্চেনকে অনেক বড় করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা মাকে কি সাপ্লিমেন্ট দিয়ে থাকি? আমরা ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিয়ে থাকি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্সেসরি ডায়েটারি ফ্যাক্টর। অ্যাক্সেসরি ডায়েটারি ফ্যাক্টর কাকে বলা হয়? এটা ভিটামিনসকে বলা হয়। ভিটামিনস আমাদের একটা ডায়েটারি ফ্যাক্টর, যেটা আমাদের বিভিন্ন রকম গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে হেল্প করছে। প্রত্যেকটা ভিটামিনের কিছু কিছু কাজ রয়েছে আমাদের বডিতে, যেটা আমাদের অবশ্যই প্রয়োজন, তাই না? নেক্সট রয়েছে ইন্ডেক্স অফ ডিউরেশন অফ ম্যালনিউট্রিশন, অর্থাৎ ম্যালনিউট্রিশনের যে ডিউরেশন কতটা, সেটার ইন্ডেক্স কি? কি দেখে আমরা বুঝবো যে কতদিন ধরে ম্যালনিউট্রিশন চলছে? তাহলে যদি শর্ট টার্ম ম্যালনিউট্রিশন হয়, সেটার জন্য আমরা কি দেখি? আমরা ওয়েট দেখি, যে একটা বেবির ওয়েট অ্যাকর্ডিং টু এজ ফুলফিল হচ্ছে না, তাহলে শর্ট টার্মের জন্য ওয়েট ঠিক আছে। কিন্তু লং টার্মের জন্য যদি দেখতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে অ্যাকর্ডিং টু এজ তার হাইটটা ঠিক মতো বাড়লো কিনা। কারণ হাইটটা একদিনে বাড়ে না, হাইটটা অনেক দিন ধরে বাড়ে। তাহলে হাইট ফর এজ যেটা রয়েছে, এটা হচ্ছে ইন্ডেক্স অফ ডিউরেশন অফ ম্যালনিউট্রিশন। অনেকদিন ধরে ম্যালনিউট্রিশন হলে তবেই হাইটটা ঠিক মতো ইনক্রিজ করবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য রেসপন্স অফ আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি ইজ ইন্ডিকেটেড বাই এন ইনক্রিজ ইন হিমোগ্লোবিন অ্যাট দ্য রেট। অর্থাৎ আমি যে আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিচ্ছি, সেই আয়রন রিপ্লেসমেন্ট থেরাপিটা ঠিক মতো হচ্ছে কিনা বা অ্যাডিকুয়েট হচ্ছে কিনা, সেটা বোঝার জন্য আমাকে কি দেখতে হবে? কোন রেটে হিমোগ্লোবিনটা বাড়বে? হিমোগ্লোবিন বাড়বে 1 গ্রাম পার উইক রেটে, তবেই আমরা বুঝবো যে আয়রন রিপ্লেসমেন্ট থেরাপিটা আমার ঠিকঠাক হচ্ছে। নেক্সট বলছে, দ্য অ্যাবিলিটি অফ আ ক্লাস অফ মাইক্রোবস টু প্রডিউস ডিজিজ ইজ রেফার্ড অ্যাজ। অর্থাৎ একটা গ্রুপ অফ মাইক্রোবস যে ডিজিজ প্রডিউস করছে, সেটাকে কি বলা হয়? তো এটাকে আমরা প্যাথোজেনিসিটি বলি। যখন একটা ডিজিজ প্রডিউস হচ্ছে, তখন তাকে প্যাথোজেনিসিটি বলা হয়। আর ভিরুলেন্স কাকে বলা হয়? এটা হচ্ছে ডিগ্রি অফ প্যাথোজেনিসিটি, মানে কতটা জোরালো ভাবে কোনো একটা এই মাইক্রোবস একটা ডিজিজ তৈরি করতে পারে। মানে ধরো একটা ফিভার, সেটা 101 হলেও ফিভার, আর 104 হলেও ফিভার। তো প্যাথোজেনিসিটি মানে সে ফিভারটা তৈরি করছে, আর ভিরুলেন্স মানে সেটা 101 তৈরি করছে নাকি 104 তৈরি করছে। বুঝতে পারলে? নেক্সট রয়েছে কপ্লিক স্পট। কপ্লিক স্পট অন দ্য বাকল মিউকোসা ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ। কপ্লিক স্পট কোথায় দেখা যায়? এটা ভীষণই ইজি কোশ্চেন। কপ্লিক স্পট আমরা মিডলসে দেখতে পাই। অ্যান্সার অপশন বি। আইপিভি ইজ আ ড্যাশ ইনজেক্টেবল ভ্যাকসিন। এই কোশ্চেনটা আমাদের উইথড্র হয়েছিল। কেন? আইপিভি মানে হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তাহলে এটা একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন এবং এটা একটা কিল ভ্যাকসিন, দুটোই এখানটায় অ্যান্সার হওয়া সম্ভব। তাহলে এই জন্য এটা অ্যান্সারটা রং দেখানো হয়েছে। নেক্সট রয়েছে অপথেলমিয়ান ইউনিটেরাম ইন নিউবর্ন ইজ কজড বাই। অপথেলমিয়ান ইউনিটেরাম কে করে? এটা নিজেরিয়া গনোরির জন্য হয়। নেক্সট রয়েছে ড্যাশ মেডিয়েটস টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য কে রেসপন্সিবল? আইজিই রেসপন্সিবল। আমি অলরেডি তোমাদেরকে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি এবং প্রত্যেকটার জন্য কে মেডিয়েট করে তার এক্সাম্পল। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিও। নেক্সট রয়েছে, ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ দ্য প্যাথোজেনেসিস ফেজ ইজ ডিমড টু স্টার্ট আপন। অর্থাৎ যে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ রয়েছে, তার কতগুলো স্টেজ থাকে, সেখানে প্যাথোজেনেসিস ফেজটা কখন স্টার্ট হয়? প্যাথোজেনেসিস ফেজ স্টার্ট হয় যখন ডিজিজ এজেন্টটা হিউম্যান হোস্টের মধ্যে এন্টার করে। এবং প্রি প্যাথোজেনেসিস স্টেজ কখন থাকে? প্রি প্যাথোজেনেসিস স্টেজ হচ্ছে যখন ইন্টারাকশন হয় এজেন্ট হোস্ট এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে। তাহলে এটা হবে প্রি প্যাথোজেনেসিস। প্রি প্যাথোজেনেসিস। এবং এই প্রি প্যাথোজেনেসিস স্টেজে আমরা প্রাইমারি প্রিভেনশন করতে পারি বা প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন করতে পারি। আর যখন প্যাথোজেনেসিস স্টেজ স্টার্ট হয়ে যাচ্ছে, প্যাথোজেনেসিস স্টেজে গিয়ে সেকেন্ডারি প্রিভেনশন এবং টার্সারি প্রিভেনশন, কারণ অলরেডি তখন ডিজিজটা স্টার্ট হতে শুরু করে দেবে। সেই কারণে ডিজিজ স্টার্ট হয়ে গেলে আমরা সেকেন্ডারি বা টার্সারি প্রিভেনশন করতে পারি। বুঝতে পারলে? নেক্সট রয়েছে মরবিডিটি ইন আ কমিউনিটি ক্যান বেস্ট বি এস্টিমেট বাই। মরবিডিটি বোঝার জন্য আমরা কি করি? আমরা সার্ভাইলেন্স করি, এবং সার্ভাইলেন্সের জন্য অ্যাক্টিভ সার্ভাইলেন্স যেটা রয়েছে, সেটার মাধ্যমে আমরা মরবিডিটিটাকে এস্টিমেট করতে পারি। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য মোস্ট পেরিফেরাল পাবলিক হেলথ সেন্টার হোয়ার সেফ ব্লাড সার্ভিসেস আর এনভাসেজড আন্ডার আইপিএইচএস। তাহলে প্রথম কোথায় আমরা সেফ ব্লাড সার্ভিসেস পাবো? ব্লাড সার্ভিস প্রথম পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ সেন্টার।
বা যেটা আমাদের ফার্স্ট রেফারাল ইউনিট হিসেবে কাজ করে, তাহলে সিএইচসি তে আমরা প্রথম ব্লাড সার্ভিসটা পাবো, তাহলে অ্যান্সার অপশন বি হবে। এরপরে আমরা সাব ডিস্ট্রিক্ট হসপিটালেও পাবো এবং ডিস্ট্রিক্ট হসপিটালেও পাবো, কিন্তু প্রথম আমরা সিএইচসি তে পাবো, পিএইচসি তে আমরা পাবো না। বুঝতে পারলে? নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোইং স্কিমস প্রোভাইডস ক্যাশ অ্যাসিস্ট্যান্স। কোথায় টাকা পাওয়া যায়? টাকা পাওয়া যায় কোথায়? জেএসওয়াই তে টাকা পাওয়া যায়। জননী সুরক্ষা যোজনাতে মায়েদেরকে টাকা দেওয়া হয়। রুরাল এরিয়াতে এবং আরবান এরিয়াতে যখনই হসপিটাল ডেলিভারি হচ্ছে সেক্ষেত্রে মায়েদেরকে ক্যাশ অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। নেক্সট রয়েছে দ্য ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল শুড বি ইউজড উইদিন আ ম্যাক্সিমাম পিরিয়ড অফ। ম্যাক্সিমাম পিরিয়ডে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যায় উইদিন 72 আওয়ার্স এর মধ্যে। অ্যান্সার অপশন সি। নেক্সট রয়েছে ভিআইএ ইজ আ মেথড অফ স্ক্রিনিং অফ ক্যান্সার। অর্থাৎ ভিআইএ মেথডের মাধ্যমে আমরা কোন ক্যান্সারটাকে স্ক্রিন করতে পারি? ভিআইএ বলতে বোঝায় যে ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এবং ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা সার্ভিক্সটাকে দেখতে পাই এবং এখানটা অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়, যার ফলে হাইলাইট হয়ে যায় যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে, যেটা আমরা ক্যান্সার হিসেবে ইন্ডিকেট করতে পারি। বুঝতে পারলে? তাহলে ভিআইএ দিয়ে আমরা সার্ভিক্সকে স্ক্রিনিং করছি, সার্ভিক্সের ক্যান্সার স্ক্রিনিং করছি। Which of the following centers are now known as health and wellness center? হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এখন বলা হয় সাব সেন্টারকে, যা রিনেমড হয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নামে। নেক্সট বলছে এন্ডেমিক ডিজিজ মিনস দ্যাট আর ডিজিজ। এন্ডেমিক ডিজিজ কোনগুলো? এন্ডেমিক ডিজিজ মানে যেগুলো পার্টিকুলার কোনো একটা এরিয়ার মধ্যে কনস্ট্যান্টলি প্রেজেন্ট রয়েছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন বি। যেগুলো পার্টিকুলার একটা জায়গাতে কনস্ট্যান্টলি প্রেজেন্ট রয়েছে সেটাকে আমরা এন্ডেমিক বলি। তাহলে অকার্স ক্লিয়ারলি ইন এক্সেস অফ নর্মাল এক্সপেক্টেন্সি, নর্মালের থেকে যদি বেশি হয় তখন সেটাকে কি বলা হয়? এপিডেমিক বলি না আমরা? এপিডেমিক। যখন নর্মালের থেকে বেশি হচ্ছে তখন ওটাকে এপিডেমিক বলা হয়। নেক্সট হচ্ছে লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন ইজ। লাইভ ভ্যাকসিন কোনটা? কোভিড-19, টাইফয়েড, আইপিভি এবং ওপিভি। ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে লাইভ ভ্যাকসিন। হ্যানসেন্স ডিজিজ ইজ অলসো নোন অ্যাজ। হ্যানসেন্স ডিজিজ কাকে বলা হয়? লেপ্রোসিকে বলা হয়। ইজি কোশ্চেন। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে অ্যাজ পার ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অ্যাট হুইচ এজ ওপিভি বুস্টার টু বি গিভেন। ওরাল পোলিও ভ্যাকসিনের বুস্টার ডোজ আমরা কখন দিই? ইজি কোশ্চেন ছিল। 16 to 24 মান্থস অফ এজে আমরা ওপিভি বুস্টার ডোজ দিয়ে থাকি। ইমিউনাইজেশন শিডিউল তোমরা মুখস্থ করেছো তো? ইমিউনাইজেশন শিডিউলে আমরা কটা ভ্যাকসিন দিচ্ছি, অর্থাৎ আমরা ধরো ইনফ্যান্টের ক্ষেত্রে টোটাল কটা ভ্যাকসিন আমরা কতগুলো ডিজিজ প্রিভেনশনের জন্য দিয়ে থাকি, এরকম কোশ্চেন আসে। কোন ভ্যাকসিন কোন রুটে দিচ্ছি, কত ডোজে দিচ্ছি, কোন জায়গাতে দিচ্ছি, এগুলো তো আসেই। আর কোন এজে মানে কোন মাসে, ধরো 6 উইকস অফ এজে কি কি ভ্যাকসিন দেওয়া হয়। এবারে ধরো প্রত্যেকটা ভ্যাকসিন কোনটা লাইভ ভ্যাকসিন কোনটা কিল ভ্যাকসিন, এরকম ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন ভ্যাকসিনেশন থেকে বা ইমিউনাইজেশন শিডিউল থেকে আসে। ইমিউনাইজেশন শিডিউল খুব ভালো করে মুখস্থ করে নেবে পুরোটা। নেক্সট রয়েছে a 2 years child having respiratory rate at 50 breaths per minute with cough and cold। তাহলে 50 breaths per minute রেসপিরেটরি রেটের একটা বাচ্চার কাফ এন্ড কোল্ড রয়েছে। at which classification of pneumonia the child belongs to। এখানে চাইল্ডের কি ধরনের নিউমোনিয়া হয়েছে বলে আমরা ধরবো? নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা 4টে ক্লাসিফিকেশন করে থাকি। প্রথমটা হচ্ছে নো নিউমোনিয়া। কখন? যদি শুধুমাত্র কাফ এন্ড কোল্ড থাকে তখন আমরা সেটাকে নো নিউমোনিয়া বলি। নিউমোনিয়া কখন বলবো? যদি কাফ এন্ড কোল্ডের সাথে ফাস্ট ব্রিদিং থাকে, অর্থাৎ ব্রিদিং এর রেটটা বেশি, তখন তাকে নিউমোনিয়া বলছি। সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো? তাহলে আগের দুটো তো থাকবেই, তার সঙ্গে কি থাকবে? চেস্ট ইনজয়িং থাকবে, অর্থাৎ চেস্ট ভেতর দিকে ঢুকে যাচ্ছে যখন বাচ্চা শ্বাস নিচ্ছে, তখন সিভিয়ার হবে। আর স্টেজ 4 ভেরি সিভিয়ার নিউমোনিয়া। ভেরি সিভিয়ার কখন হবে? আগের তিনটে তো থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে কি থাকবে? ধরো এই বাচ্চা কিছু খেতে পারছে না, অর্থাৎ নট এবল টু ড্রিঙ্ক, পারসিস্টেন্ট ভমিটিং, কনভালশন থাকতে পারে, ল্যাথার্জিক থাকতে পারে বা স্ট্রাইডার থাকতে পারে। শান্ত হয়ে শুয়ে রয়েছে তার মধ্যে স্ট্রাইডার প্রেজেন্ট রয়েছে, তাহলে এগুলো সমস্ত ডেঞ্জার সাইন। তো এই ডেঞ্জার সাইনগুলো যখন আগের তিনটে সাইনের সাথে প্রেজেন্ট থাকবে তখন সেগুলোকে আমরা ভেরি সিভিয়ার নিউমোনিয়া বলবো। তাহলে 2 বছরের বাচ্চার জন্য 50 beats per minute ফাস্ট ব্রিদিং, তাহলে ফাস্ট ব্রিদিং এর জন্য আমরা এটাকে ক্লাসিফাই করছি নিউমোনিয়ার মধ্যে। ক্লিয়ার? নেক্সট রয়েছে প্যাবলিক হার্নেস ব্রেস ইজ মোস্ট কমনলি ইউজড ফর। এরকম কিছু কোশ্চেন এক্সামে থাকে যেগুলো তোমরা হয়তো বা পড়ার মধ্যে পাবে না, তো তার জন্য কিছু করার নেই, কিছু কোশ্চেন এরকম থাকবেই এক্সামে, তো মুখস্থ করে নিতে হবে। তো এখানে যেহেতু পেয়েছি প্যাবলিক হার্নেস, তাহলে এটা কোথায় পাওয়া যায়? কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপে থাকে। অ্যান্সার অপশন সি।
ভিটামিন কে ইজ গিভেন টু আ নিউবর্ন ওয়েইং 900 গ্রাম। 900 গ্রামের বেবিদেরকে আমরা ভিটামিন কে ইনজেকশন কতটা দেবো? 0.5 mg। দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন ইজ। মিল্ক ইজেকশনের জন্য কোন হরমোন লাগে আমি অলরেডি বলে দিয়েছি, অপশন এ অক্সিটোসিন। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস ইজ এন অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস থাকে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মধ্যে। তাহলে এটা হচ্ছে ফিটাল সার্কুলেশন থেকে একটা কোশ্চেন। আরো যে সমস্ত পার্টগুলো রয়েছে যেমন ফোরামেন ওভালি রয়েছে, ডাক্টাস ভেনুসাস রয়েছে, এরা কোথায় থাকে, এরা কখন অরবিটারেট করে অর্থাৎ কখন স্টপ হয়ে যায়, একটা তোমার অ্যানাটমিক্যাল ক্লোজার রয়েছে, একটা বায়োলজিক্যাল ক্লোজার রয়েছে, তাহলে ফাংশনাল ক্লোজার একটা, অ্যানাটমিক্যাল ক্লোজার একটা, তাহলে এগুলো সমস্ত কিন্তু দেখে রেখো। নেক্সট রয়েছে দ্য রেড কালার্ড ইনভার্টেড ট্রাইঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য আন্ডার 5 লোগো রিপ্রেজেন্টস। তাহলে যে আন্ডার 5 এর যে একটা ট্রায়াঙ্গেল থাকে তার মধ্যে একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল থাকে মাঝখানে উল্টানো। এটাকে কি ডিনোট করা হয়? এটা ডিনোট করে ফ্যামিলি প্ল্যানিং কে। অ্যান্সার অপশন ডি, ফ্যামিলি প্ল্যানিং। বাকি ধরো এই ওপরে যে ট্রায়াঙ্গেলটা থাকে এখানে থাকে কেয়ারিন ইনলেস, তাহলে এটাকে আমি নাম্বার 1 দিয়ে ডিনোট করলাম। এখানটা থাকে কেয়ারিন ইনলেস, এই জায়গাটায় তো মাঝখানে ফ্যামিলি প্ল্যানিং বলেই দিলাম, এখানটায় ডি ফ্যামিলি প্ল্যানিং। আচ্ছা, তারপরে ধরো এই এই রাইট সাইডে যেটা থাকে এখানটায় থাকে তোমার অ্যাডিকুয়েট নিউট্রিশন, তাহলে নিউট্রিশন অপশনটা এখানটায় নেই, এখানটায় থাকবে নিউট্রিশন। আর এই জায়গাটায় কি থাকে? এই জায়গাটা থাকে ইমিউনাইজেশন, তাহলে এখানটা আমি ডি লিখে দিলাম। এই যে ট্রায়াঙ্গেলটা আর এর সাইডে আর একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল থাকে বর্ডারের মতো করে, যেটাতে কি থাকে? হেলথ এডুকেশন থাকে। তাহলে এই লোগো থেকে কিন্তু কোশ্চেন আসে। মাঝখানে কি থাকে? সাইডের ট্রায়াঙ্গেলে কি থাকে? অ্যাপেক্সে কি থাকে? প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে। এই লোগোটা খুব ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ফ্ল্যাগ শাইন ইজ আ সাইন ইন হুইচ অফ দ্য ফলোইং নিউট্রিশনাল ডিসঅর্ডার। ফ্ল্যাগ শাইন আমরা কোথায় দেখতে পাই? ফ্ল্যাগ শাইন আমরা কোয়াশিওর করে দেখতে পাই। এটাও খুব ভালো একটা কোশ্চেন। কোয়াশিওর করে ম্যারাসমাস, প্রোটিন এনার্জি, ম্যালনিউট্রিশন, এখান থেকেও বিভিন্ন কোশ্চেন আসে। এই জায়গাটাও তোমরা ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট রয়েছে FLACC স্কেল ইজ ইউজড টু অ্যাসেস হুইচ অফ দ্য ফলোইং প্যারামিটার ইন চিলড্রেন। তাহলে এই যে স্কেলটা রয়েছে এটা কি স্কেল বলো তো? এটা হচ্ছে ফেস, লেগ, অ্যাক্টিভিটি, ক্রাই আর কনসোলেবিলিটি, অর্থাৎ কত তাড়াতাড়ি তুমি কনসোল করতে পারছো, শান্ত করতে পারছো। এই 5টা জিনিস নিয়ে তৈরি হয় FLACC স্কেল। এবং এই স্কেলটা কাদের জন্য তৈরি করা হয়? বাচ্চাদের জন্য, 2 মাস থেকে 7 বছরের বাচ্চাদের জন্য করা হয়, এবং এটা একটা পেন স্কেল। তাহলে অ্যান্সার এখানটায় অপশন এ, পেন স্কেল। নেক্সট রয়েছে আন্ডার পোষণ অভিযান দ্য ফোকাস ইজ অন। তাহলে যেখানে বলেই দেওয়া রয়েছে পোষণ অভিযান, তাহলে সেখানে অ্যান্সার স্বাভাবিকভাবে কি হবে? হেলথ এন্ড নিউট্রিশনই তো হবে, তাই না? অ্যান্সার অপশন এ, হেলথ এন্ড নিউট্রিশন। নেক্সট রয়েছে অ্যান এক্সাম্পল অফ নন থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক ইজ, অর্থাৎ কোনটা নন থেরাপিউটিক কমিউনিকেশন, থেরাপিউটিক নয়। ভ্যালিডেটিং মানে কি? ভ্যালিডেটিং মানে হচ্ছে কারো একটা কথা তুমি ভ্যালিডেট করছো বা বলছো যে হ্যাঁ ঠিক আছে এই কথাটা তুমি ঠিক বললে। বিলিটিং মানে কি? বিলিটিং মানে হচ্ছে কাউকে ছোট করে দেখানো। তাহলে ছোট করে কি আমরা দেখাবো? কখনোই দেখাবো না, তাহলে এটা অ্যান্সার হবে। রিফ্লেক্টিং মানে কি? রিফ্লেক্টিং মানে কেউ একটা কোনো কথা বললো, সেটা তুমি বুঝিয়ে তাকে বলে যে আপনি কি এটাই বলতে চাইছেন, তো সেটাকে রিফ্লেক্টিং বলা হয়। আর লিসেনিং মানে অ্যাক্টিভ লিসেনিং, ভালো করে শুনছি আমি, মন দিয়ে শুনছি, সেটাকে লিসেনিং বলা হচ্ছে। তাহলে অ্যান্সার এখানটায় বিলিটিং। এরকম ভাবে আরো কোশ্চেন আসে যে কোনটা থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক, সেরকম ভাবে আরো 4টে অপশন থাকতে পারে, তো এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট কোশ্চেন রয়েছে patient believes that the nurse and doctor are talking about him. This could best be described as, তাহলে পেশেন্ট মনে করছে যে নার্স আর ডক্টর তার সম্পর্কে কথা বলছে। তাহলে এরকম ভাবে যখনই কেউ মনে করবে যে কেউ তার সম্পর্কে কথা বলছে, এরকম সন্দেহ হচ্ছে বা তাকে নিয়ে কেউ কথা বলছে, এটাকে আমরা সবসময় কি বলি? এটাকে আমরা বলি ডিলিউশন অফ রেফারেন্স। তাহলে রেফারেন্স মানে হচ্ছে কোনো একটা কাউকে বলা বা কারোর সম্পর্কে কিছু বলা, তো সেই জন্য ডিলিউশন ও রেফারেন্স এখানে পেশেন্টের সবসময় মনে হবে যে আমার সম্পর্কেই বোধহয় সবাই কথাবার্তা বলছে। ডিলিউশন ও পারসিকিউশনে সবসময় সন্দেহ হয় যে কেউ আমার ক্ষতি করে দিতে চাইছে। অবসেশন তো এক রকমের থট যেটা আসতে থাকে বারবার, এবং সেই থটের উপরে আমরা অ্যাক্ট করি এবং কোনো কিছু করতে থাকি। তো অবসেশনাল থট এবং কম্পালসিভ কিছু অ্যাক্ট থাকে তার উপরে। যেমন ধরো একটা অবসেশনাল থট এলো যে আমার হাতটা খুব নোংরা, তো আমি কম্পালসিভ অ্যাক্ট করতে গেলাম যে আমাকে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এগুলোকে আমরা অবসেশন এবং কম্পালশন বলি। আইডিয়া অফ ইনফ্লুয়েন্স বলে এরকম পার্টিকুলার কিছু নেই, তো বলা যেতে পারে যে ইনফ্লুয়েন্স করছে যখন কোনো কিছু, সেটাকে আমরা আইডিয়া অফ ইনফ্লুয়েন্স বলতে পারি। নেক্সট কোশ্চেন রয়েছে
নার্স ক্যান মিনিমাইজ অ্যাজিটেশন ইন আ ডিস্টার্ব ক্লায়েন্ট বাই অ্যাজিটেশন অর্থাৎ অস্বস্তি, একটা পেশেন্ট খুবই ইরিটেট হয়ে রয়েছে বা অস্বস্তিতে রয়েছে, তার অ্যাজিটেশন আমরা কিভাবে কমাবো। অ্যাজিটেশন কমানোর জন্য তাকে কি করতে হবে, তার সাথে কথা বলা যাবে না, তাকে স্টিমুলাস থেকে দূরে রাখতে হবে, অর্থাৎ যেখানে স্টিমুলাস রয়েছে, ধরো কেউ টিভি চলছে বা কোথাও কেউ গল্পগুজব করছে, কেউ হাসি ঠাট্টা করছে, তাহলে সেরকম জায়গা থেকে তাকে সরিয়ে রাখতে হবে যাতে সে আরো বেশি বিরক্ত না হয়ে যায়। তাহলে তার জন্য আমরা কি করব, লিমিটিং আননেসেসারি ইন্টারাকশনস। ক্লিয়ার? নেক্সট রয়েছে ইন সিজোফ্রেনিয়া দ্য টার্ম অ্যানহেডোনিয়া রেফার্স টু। অ্যানহেডোনিয়া বলতে বোঝায় যে আগে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে আমি এনজয় করতাম, আমার প্লেজারেবল অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলোকে আমি এখন আর এনজয় করতে পারছি না, অর্থাৎ অ্যান ইনএবিলিটি টু রিয়্যাক্ট টু এনজয়েবল অর প্লেজারেবল ইভেন্টস, আমি রিয়্যাক্ট করতে পারছি না, আগের মতো করে এনজয় করতে পারছি না। 4A অফ সিজোফ্রেনিয়া। 4A অফ সিজোফ্রেনিয়া কি? অটিজম থাকে, অ্যাম্বিভ্যালেন্স থাকে, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স থাকে এবং অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স বা লুজেনিং। তাহলে অ্যান্সার ডি, অটিজম, অ্যাম্বিভ্যালেন্স, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স আর অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা ছিল দ্য নার্স ইজ অ্যাসাইন টু আ ক্লায়েন্ট উইথ ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া, হুইচ ইন্টারভেনশন শুড দ্য নার্স ইনক্লুড ইন দ্য ক্লায়েন্টস প্ল্যান অফ কেয়ার। তাহলে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়ার একটা পেশেন্টের ইন্টারভেনশনের জন্য কোনটা কেয়ার প্ল্যানে থাকবে। এই কোশ্চেনটা যখন আমরা ডিসকাস করেছিলাম প্রবাবল অ্যান্সার কিতে, সেখানে কোশ্চেনটা একটু খটোমটো লেগেছিল। তো এখানটায় আমাদের বোর্ড অ্যান্সার দিয়েছে অপশন এ, যেখানে বলছে যে গিভিং দ্য ক্লায়েন্ট এন অপরচুনিটি টু এক্সপ্রেস কনসার্ন। তো আমার প্রশ্ন এটাই ছিল যে একটা ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেখানে মোটর ডিস্টারবেন্স দেখা যায়, সেখানে মিউটিজম দেখা যায়, হয় সে কোনো একটা বিজার পশ্চার নিয়ে বসে রয়েছে, স্টুপার দেখতে পাচ্ছি, পেশেন্ট চুপচাপ বসে রয়েছে, তাহলে সেখানটায় সেরকম একটা পেশেন্টের ক্ষেত্রে সত্যি কি এই কনসার্ন এক্সপ্রেস করাটা পসিবল, এটা আমার কোশ্চেন ছিল। তো জানি না কেন এখানটায় এই অ্যান্সারটাই দিয়েছে বোর্ড থেকে, যে বলছে এক্সপ্রেস কনসার্ন করাটা সুযোগ দেওয়া, অপরচুনিটি দেওয়া। তো হ্যাঁ, অপরচুনিটি আমরা দিতেই পারি, সে সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারবে কিনা বা সেখানে সে কোনো অ্যান্সার দিতে পারছে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু অ্যাজ আ নার্স আমি তাকে একটা অপরচুনিটি দিতেই পারি। তো সেই রেসপেক্টে এই অ্যান্সারটা অপশন এ হতে পারে। নেক্সট রয়েছে দ্য নার্স ইজ কেয়ারিং ফর আ ক্লায়েন্ট হু এক্সপিরিয়েন্সেস ফলস সেন্সারি পারসেপশনস উইথ নো বেসিস ইন রিয়ালিটি। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে রিয়েলিটিতে কোনো বেসিস নেই। যখন রিয়েলিটিতে কোনো বেসিস নেই তখন সেটাকে আমরা কি বলি, হ্যালুসিনেশন বলি। আর যদি রিয়েলিটিতে বেসিস থাকে তখন আমরা তাকে কি বলবো, সেটাকে আমরা ইলিউশন বলবো, তাই তো। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর সাইড এফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সদের ক্ষেত্রে কি রকমের সাইড এফেক্টস মেজরলি দেখা যায়। টিপিক্যাল বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স যাই থাকুক না কেন, অ্যান্টিসাইকোটিক্সের একটা মেজর সাইড এফেক্ট হচ্ছে যে এক্সট্রা পিরামিডাল সিমটমস, যার মধ্যে যেমন টার্ডিভ ডিসকানেশিয়া রয়েছে, অ্যাকিউট ডিস্টোনিয়া থাকে, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম থাকে, এগুলো সমস্ত এক্সট্রা পিরামিডাল সিমটমস এর মধ্যে থাকে, যেগুলো অ্যান্টিসাইকোটিক্স এর সাইড এফেক্টস হিসেবে আমরা দেখতে পাই। নেক্সট রয়েছে বেনজোডাজিপাইনস রিডিউস অ্যাংজাইটি বাই অ্যাক্টিং অন হুইচ নিউরোট্রান্সমিটার। বেনজোডাজিপাইনস যে কাজ করে এরা মেনলি গাবার উপরে কাজ করে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। আ মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই স্টেরিওটাইপ স্পিচ ইজ। তাহলে স্টেরিওটাইপ স্পিচ কোথায় দেখতে পাই, তো ম্যানারিজম রয়েছে, ক্যাটাপ্লেক্সি রয়েছে, ভার্বিজারেশন রয়েছে আর নেগেটিভিজম রয়েছে। ম্যানারিজম মানে কি, ম্যানারিজম মানে কেউ একটা কিছু করছে এক সমানভাবে, যেমন ধরো কেউ বসে বসে সবসময় পা নাড়াতে থাকছে, কেউ হয়তো দাঁত দিয়ে নখ কাটছে, কেউ হয়তো বারবার কান চুল করছে কথা বলতে বলতে, কেউ হয়তো কথা বলতে বলতে বারবার গলায় হাত দিচ্ছে, এগুলো সমস্ত ম্যানারিজমের মধ্যে পড়ে। ক্যাটাপ্লেক্সি কি, ক্যাটাপ্লেক্সি বলতে বোঝায় লস অফ মাসেল টোন, যেখানে পেশেন্ট হয়তো চুপচাপ শুয়ে পড়ে রয়েছে কিন্তু কনসাস রয়েছে। যেমন তোমরা নার্কোলেপসি শুনেছো, নার্কোলেপসিতে কি হয় যে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, খুব হঠাৎ করে করে ঘুমিয়ে পড়ছে এরকম। সেরকমই ক্যাটাপ্লেক্সির মধ্যেও এরকম মাসেল টোনটা লস হয়ে যায়, মেনলি বলা হচ্ছে মাসেল টোন লস হয়ে যায়, যেটা সাডেন হয়, কোনো ইমোশনাল ট্রিগার থাকে তার পেছনে। তো এটা কি ক্যাটাপ্লেক্সি বলছি। ভার্বিজারেশনটা কি, ভার্বিজারেশনটা হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার, যেখানটা একটা স্টেরিওটাইপ স্পিচ থাকে। আর নেগেটিভিটিজম মানে সবকিছুতেই না, যেটাই করতে বলছি না কেন সেটা করছে না, তার অপোজিটটা করছে বা সেটা একদমই করছে না, এটাকে নেগেটিভিজম বলা হয়। সেমিনোমা টেস্টিস ইজ আ, সেমিনোমা টেস্টিসটা কি, জার্ম সেল টিউমার, ভাস্কুলার টিউমার, মেজোথেলিয়াল টিউমার নাকি এপিথেলিয়াল টিউমার। এটা হচ্ছে একটা জার্ম সেল টিউমার, এটা একটু মুখস্থ করেই রেখে নিও। নেক্সট হচ্ছে কবওয়েব ফর্মেশন ইন দ্য সিএসএফ ইজ ক্যারেক্টারিস্টিক্যালি সিন ইন। কবওয়েব ফর্মেশন কোথায় দেখা যায়, এটা টিউবারকিউলার মেনিনজাইটিসের ক্ষেত্রে দেখা যায়। আমরা কোশ্চেনের লাস্ট পাতায় চলে এসেছি।
তো যেই পিবিএন 2024-এর কোশ্চেন পেপার প্রায় শেষের পথে, তো তোমাদের কি এই রকমই বাকি ইয়ারের কোশ্চেন পেপার গুলোরও এক্সপ্লেনেশন দরকার বা অ্যান্সারের ভিডিও প্রয়োজন? যদি তুমি এতক্ষণ অব্দি দেখে থাকো তবে তুমি আমাকে এটাতেও হেল্প করো যে আমি এর নেক্সট পার্টটা বানাবো কিনা। তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো বা লাইক করে জানাতে পারো। তোমাদের লাইক কমেন্ট দেখে আমি ডিসাইড করব যে এর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপার গুলো আমি এভাবেই তোমাদেরকে ভিডিও রেকর্ডিং করে দেবো কিনা। ওকে, তো কি কোশ্চেন রয়েছে দেখি। prolonged infection with HPV-18 is linked with HPV-18 এর যখন লিঙ্ক থাকে কোনো ইনফেকশনের জন্য তখন সেখানটায় কি থাকে? ওভারিয়ান ক্যান্সার, কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ইউটেরাইন পলিপ। তো এটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স থেকে হয়। HPV-18 কার্সিনোমা সার্ভিক্সের সাথে রিলেটেড। নেক্সট রয়েছে which drug does not cross placental barrier? কোন ড্রাগটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে না? হেপারিন প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে না। দ্য ড্রাগ ক্লোরোকুইন অ্যাক্টস অন দ্য ক্লোরোকুইন ড্রাগ কোথায় অ্যাক্ট করে? ব্লাড সিজনস, মেরোজয়েডস, গ্যামেটোসাইটস, টিস্যু সিজনস। এগুলো হচ্ছে যে আমাদের যে ম্যালেরিয়া প্যারাসাইট রয়েছে যেটা ম্যালেরিয়া ক্রিয়েট করে। তো ম্যালেরিয়া আমাদের বডির মধ্যে যাওয়ার পরে তার বিভিন্ন চেঞ্জেস হয়। তো সিজয়েন্ট ফর্মেশন হয়, মেরোজয়েডস হয়। তো ক্লোরোকুইন ড্রাগ যেটা রয়েছে সেটা ব্লাড সিজনস এর উপরে কাজ করে। নেক্সট রয়েছে দ্য ড্রাগ অফ চয়েস অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে আমরা জাইলোকার্ড ইউজ করে থাকি। ফার্মাকোলজি থেকে কোশ্চেন। দ্য মেন অ্যাডভার্স এফেক্টস অফ সালবিউটামল আর। সালবিউটামলের একটা মেন সাইড এফেক্ট হলো প্যালপিটেশন অ্যান্ড মাসেল ট্রেমার। মাসেল ট্রেমার হয়, প্যালপিটেশন হয়। যাদেরকে সালবিউটামলের নেবুলাইজেশন দেওয়া হয় বা ইনহেলার দেওয়া হয় দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। ঠিক আছে। নেক্সট রয়েছে দ্য কমনেস্ট কজ অফ ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের কমনেস্ট কজ কি? এটা হচ্ছে অ্যালকোহলিজম। মেজর মেকানিজম অফ ট্রান্সপোর্ট অফ ড্রাগস অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেন। অর্থাৎ আমরা যে ড্রাগ একটা খেলাম বা কোনো একটা ট্যাবলেট বা সিরাপ খেলাম, এরপরে সেই সিরাপটা আমাদের পুরো বডিতে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করছে। তো সেটা কিসের মাধ্যমে হয়? মেনলি সেটা প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে পসিবল হয়। আর লাস্ট কোশ্চেন কি রয়েছে? ড্রাগ অফ চয়েস ফর মায়োক্লোনিক সিজার্স। মায়োক্লোনিক সিজারের জন্য ড্রাগ অফ চয়েস কি থাকবে? সোডিয়াম ভ্যালপোরেট। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।